মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন, আর তা নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমার বাড়ির সামনে কেন পুলিশ, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা গোলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার করছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 ছাড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, আর এবার আপনাদের শোনাবো বিমল শঙ্কর নন্দ, তিনি ঠিক কি বলছেন। উনি কোনো কালে তো শান্তি রাখেননি, উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন, আর তা নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা আপনাদের শোনালাম। তিনি দাবি করছেন যে বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, বাড়ির সামনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জমায়েত, আমার বাড়ির সামনে কেন পুলিশ, এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি। আমি, শোভন দেবদা ছিলাম, অভিষেকও ছিলেন। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন। তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্বর ডিস্ট্রিক্টের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? ওরা কি ভাবেন? ওরা এইভাবে নজরবন্দি করে বা কোট অ্যান্ড কোট হাউস অ্যারেস্ট করে মমতা ব্যানার্জিকে রুখে রাখতে পারবে? হঠাৎ করে পুলিশ এখানে পাঠিয়ে, চারিদিক থেকে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে মমতা ব্যানার্জি, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছিল মমতা ব্যানার্জি স্পটে পৌঁছাতে পারেন প্রতিবাদ করার জন্য। এবার যদি তাকে বাড়ি থেকেই না বেরোতে দেওয়া হয় বিরোধী দলের নেত্রীকে, এটা তো গণতন্ত্রে কখনো কাম্য নয়। চারিদিকে পুলিশ দেওয়া হয়েছে, বলরাম বসু ঘাট থেকে হরিশ চ্যাটার্জি থেকে কালীঘাট রোড থেকে চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যে মমতা ব্যানার্জি যাতে বাড়িতে ঘরবন্দি হয়ে থাকে, তিনি যেন প্রতিবাদ করতে না পারেন। এটা ডেমোক্রেসিতে কি চলে? ডেমোক্রেসিতে কি প্রতিবাদ হবে না? ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন না? প্রতিবাদ তো হতেই পারে। আমরা সবসময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা কি বলবো সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমাকে একজন বলল উনি নাকি যাচ্ছেন ওখানে, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমরা কিন্তু পশ্চিমবাংলায় শান্তি চাই। আপনারা যে অশান্তি করেছিলেন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফল এখনও আমাদের ভোগ করতে হচ্ছে। বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সায়নী ঘোষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সায়নী। বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি নিজে পরিস্থিতি মনিটরিং করছেন। গ্রেপ্তার হয়েছে, এসআইটি গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্বস্ত করেছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না।
দ্রুত ন্যায় বিচার হবে। দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সহ সমস্ত অভিযোগের তদন্তে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখবেন অভিযোগের খুঁটিনাটি। পুলিশ সূত্রে খবর, দেবরাজ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানো হতে পারে বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং ছায়াসঙ্গী তৃণমূল নেতাকে। তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইয়াটির বেতাজ বাদশাহ। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাঁই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি। দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দুজন নামই প্রপার্টি ছিল, দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অটো চালক থেকে প্রমোটার। অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারুর। এই টাকা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। শনিবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে তলব করে এসআইটি। ডেকে পাঠানো হয় 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে। এছাড়াও হাজিরার নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তী ছায়াসঙ্গী বলে পরিচিত তৃণমূল নেতা রতন মৃধাকেও। তবে এসআইটির তলবে এখনো পর্যন্ত কেউ সাড়া দেননি। এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সেই লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো টাকা কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণ রাজ রাখলে ভালো করতো। এগুলো আমাদের কিছু জানা ছিল না। এই দেখুন আমার কাছে বই আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এফআইআর যে কেউ জারি করতে পারে। এফআইআর পেশ করা মানে সেটা তদন্ত হবে। সুতরাং কি এফআইআর দাখিল করেছে সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেইটা। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে ফের পাঠানো হতে পারে নোটিশ। আবির দত্ত, জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। জেলায় জেলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গড়হাজির থাকছেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। হয় পঞ্চায়েতে পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন। স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। ডিমের জায়গায় ইট মারা হবে, তখন সেরকম ভালোই চলে আসুন। সরকার বদলের পর থেকেই রাজ্যের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজ থমকে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে কড়া হুঁশিয়ারি শোনা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টের অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে।
আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন সেরকম ভালোই চলে আসুক। বরাবরই তার অসভ্যতার জন্য একটা খ্যাতি আছে। ওর কোনো মন্তব্যকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই না। পঞ্চায়েতে যে অনেকে যাচ্ছে না এটা ঠিক, তার কারণ ভয়ে বিজেপির লোকরা গিয়ে আক্রমণ করছে, মারছে, ধরছে, পঞ্চায়েত ভেঙে দিচ্ছে, তাই অনেকে যাচ্ছেন না। দিলীপ ঘোষের নিতান কার্যকরী হয় কিনা দেখা যাবে। জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বিক্ষোভের ভয়ে দিনের পর দিন অফিসে আসছেন না তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। এদিন তার বাড়ির সামনেই আছড়ে পড়ে গ্রামবাসীদের ক্ষোভ। অরবিন্দ অঞ্চলের উন্নয়ন হচ্ছে না কেন? প্রধান তুমি জবাব দাও। চোর প্রধান দূর হাঁটো। 100 দিনের কাজ কোথায় গেল? প্রধান তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। যখনই যাইতে হবে চোখের জল ফেলতে হবে। দাদা পরে কথা বলবেন, হ্যাঁ দাদা পরে আসবা, এখন দাদা নেই। কেন হবে এই জিনিসটা? শেষমেশ নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আমি ঠিক সিকিউর ফিল করছি না, সেই জন্য যাইনি। হিসাব নিকাশ তো যেটা জিপি, সেটা তো জিপি থেকে হবে, সেটা তো অডিট হবে, তখন অডিট ফেস করতে হবে, সেটা ফেস করে নেব। একই ছবি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার বিদায় নিতেই পঞ্চায়েত থেকে পাট গুটিয়েছেন প্রধান ও উপপ্রধান, দিয়েছেন ইস্তফা। প্রত্যেক দিন পঞ্চায়েত যাচ্ছি, পঞ্চায়েত থেকে ঘুরে আসছি, 125 দিনের কাজ চালু হয়েছে, ওইটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোচবিহারের তৃণমূল পরিচালিত গুড়িয়াহাটি এক পঞ্চায়েতে আবার বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই অফিসে পা রাখছেন না এলাকার তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান। 4 তারিখের পর থেকে আপনি যাচ্ছেন না অঞ্চল অফিসে? শরীর অসুস্থ কারণে যাচ্ছি না, আর জনসাধারণের পরিষেবা বাড়ির থেকে দিচ্ছি। শরীর ভালো হলে অফিসে যাব। পঞ্চায়েত প্রতিনিধি বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিচালনা হয়, আপনি পদত্যাগ করে দিন। বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে নাকি? লোকসভা থেকে রাজ্যসভা, বিধানসভা থেকে পুরসভা, সর্বস্তরেই এখন ভেঙে চুরে খান হয়ে যাচ্ছে তৃণমূল। এবার পঞ্চায়েত স্তরেও দেখা যাচ্ছে একই ছবি। বিশ্বজিৎ দাস, রাজা চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। দীর্ঘদিনের সমস্যা, বিধায়ক হতে এবার তা সমাধান করতে উদ্যোগী হলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটি এবং বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা মেটাতে উদ্যোগী হলেন তিনি। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের দাবি, খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে। দমদম উত্তরে সবথেকে বড় সমস্যা ড্রেনেজ এবং এই বর্ষাকালে জল জমার সমস্যা। আগের সরকারের কাজ করার অনীহা, সদিচ্ছার অভাবই দায়ী। নির্বাচনী প্রচারে গিয়ে শুনেছিলেন অভিযোগ, ভোট মিটতেই করলেন পদক্ষেপ। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটি ও বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা মেটাতে উদ্যোগী হলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। শিয়ালদা বনগাঁ শাখার বিশরপাড়া কোদালিয়া স্টেশনের ঠিক কাছ থেকে বয়ে যাচ্ছে ফতেশা কালারি। ফি বছর এই সমস্ত এলাকার, অর্থাৎ উত্তর দমদম পুরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় এবং তার কারণ হচ্ছে বেহাল নিকাশি ব্যবস্থা। আমাদের এখানে বৃষ্টি হলে জল জমে যায়, এই ড্রেনটা আটকে রয়েছে, ড্রেনটা অনেক দিন ধরে এইভাবে পড়ে আছে, সমস্ত জল জমে যাচ্ছে। এখান থেকে পচা দুর্গন্ধ গ্যাস হয়ে আমাদের দোকানদারি করা যাচ্ছে না, কাস্টমার আসছে না, জল পাস হচ্ছে না জল ঠিক মতো, আর জল থেমে যাচ্ছে, জলমগ্ন হয়ে যায়। দীর্ঘদিন ধরে এখানে জল পাস হচ্ছে না, এক বিভৎস দুর্গন্ধ। দমদম উত্তরের বিজেপি বিধায়ক হওয়ার পর সম্প্রতি শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন সৌরভ শিকদার। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় শিয়ালদা বনগাঁ লাইনের দুপাশে হাইড্রেন তৈরি করা হবে, যাতে বর্ষাকালে জল সেখান থেকে গিয়ে সোজা ফতেশা খালে পড়তে পারে। এই প্রেক্ষাপটে স্থানীয়দের আশা, এই হাইড্রেন হলে রেললাইন পার্শ্ববর্তী উত্তর দমদম পুরসভার 2 নম্বর, 4 নম্বর ও 33 নম্বর ওয়ার্ডে জলকষ্টের সমস্যা মিটবে। কেএমডিএর ইঞ্জিনিয়ারদের এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে ডিআরএম সাহেবের সাথে দেখা করি এবং যেটা জানতে পারি, আগের সরকারের তরফ থেকে কোনো রকম কোঅর্ডিনেশন করা হয়নি রেলওয়ের সাথে। তো ফতেশাখালে করার জন্য রেলের জায়গার উপর দিয়ে যেতে হবে এবং সেখানে রেলের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। আমাদের মাননীয় বিধায়ক সৌরভ শিকদার মশাই এটাকে একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য উদ্যোগী হয়েছিলেন। একটা ট্রাইপার্টাইট ইন্সপেকশন হয়েছে, সেখানে কেএমডিএ, রেল এবং মিউনিসিপ্যাল অথরিটি ছিলেন। আমরা এক্সপেক্ট করছি এটা খুব তাড়াতাড়ি সমস্যাটা নিরসন হয়ে যাবে। রেল লাইনের দুপারে তৈরি হবে হাইড্রেন, আর এই হাইড্রেনের জল গিয়ে পৌঁছবে ফতেশাখালে, আর এর ফলে উত্তর দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ ফি বছর যে জলমগ্ন হতেন মুক্তি পাবেন, এমনটাই আশা দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।